বাঙালির বঞ্চনা এখন পশ্চিমবঙ্গ জুড়ে এটাই রাজনৈতিক আকচির বিষয় এবং এটা নিয়ে একেবারে গেল রব। এই ভিডিওটা আনতে একটু সময় লেগে গেল, কারণ আমি তো অন্যদের মতনই হট করে একটা বিষয় পেলাম, টপিক পেলাম, টপ করে বসে পড়লাম, ক্যামেরা চালু করলে তা নয়। আমাকে এবং আমার টিমকে এ নিয়ে রিসার্চ করতে হয় এবং তারপরে একটু সময় নিয়ে ভিডিও আনতে হয়। আচ্ছা, আমার প্রশ্ন, এই বাঙালির বঞ্চনা এটা কি নতুন বিষয় নাকি? সে তো কোন প্রাচীনকালে সুভাষচন্দ্র বসু থেকে সৌরভ গাঙ্গুলি সবাই বঞ্চনার শিকার হয়েছেন। কারা বঞ্চনা করছেন বাঙালিকে, কেন করছেন, এই সমস্তটা জানতে হবে। তো সমস্তটা না জেনে রাজনীতি করা তো যায় না। আর বাংলার মানুষকে বলবো, ভাষা আন্দোলনে নামার আগে এই ভিডিওটা একবার দেখে নিন, তারপর আপনার যা মনে হয় সেটাই করুন। আর এই ভিডিওটার আগে একটা কথাই বলবো, জাগো বাঙালি জাগো। বাঙালি বলে সারা ভারতে আমাদেরকে অপমান করা হচ্ছে। বিভিন্ন দিক থেকে বাংলা ভাষা, বাংলা কালচারের উপর নেমে আসছে আঘাত। আজকের দিনে বাংলা ভাষা এবং সংস্কৃতি বড় বিপদের মধ্যে রয়েছে। না, আমি এরকম কোনো কথা আপনাদের বলছি না, বা এগুলোর পক্ষে বা বিপক্ষে আমি কিচ্ছু বলছি না। আমি খালি আজকে এসেছি আপনাদের সামনে গ্রাউন্ড লেভেলের কিছু ফ্যাক্ট তুলে ধরতে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে এরকম একটা প্রবলেম ফেস করতে হচ্ছে। বাঙালিকে সারা ভারত কোন চোখে দেখে, বা এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সারা ভারতবর্ষে বাঙালির অবদানটাও একবার বুঝে নেওয়া দরকার প্রথমেই। কারণ অনেকের মনে যদি এরকম প্রশ্ন ওঠে, হিন্দুস্তান তা কেবলমাত্র হিন্দিভাষীদের, সেটা সম্পূর্ণ ভুল এবং ডাহা মিথ্যে কথা। এই ভারত নির্মাণে সমস্ত জাতির সমান যোগদান রয়েছে এবং সকলেরই অবদান সমান। এখানে কোনো একটা ভাষা, কোনো একটা সংস্কৃতি কোনোদিনই একাধিপত্য করতে পারেনি। তাই এই বিষয়টা নিয়ে আমি কিন্তু চিন্তা করি না। ভারতের মধ্যে যে ডাইভার্সিটি রয়েছে সেটাই যে ভারতের মূল চালিকা শক্তি, এটা কয়েক হাজার বছরের ভারতীয় সংস্কৃতি প্রমাণ করে দিয়েছে বারে বারে। তাই এটা নিয়ে আপনারা সবাই নিশ্চিত থাকতে পারেন। যতই আজকে রাজনীতির দাবা খেলায় বাংলা হিন্দি এই নিয়ে তর্জা হোক, যতই বলা হোক হিন্দি আধিপত্য আসছে, কিন্তু এটা নিশ্চিতভাবেই বলা যায়, এত সহজে না ভারতের মতন দেশের উপর কোনো একটা ভাষার আধিপত্য চাপিয়ে দেয়া আগেও সহজ ছিল না, আর এখনো সহজ নয়। ভারতবর্ষের ইতিহাসটা যদি একবার ভালো করে দেখেন তাহলে দেখবেন হিন্দু ধর্মের বিকাশ এবং হিন্দু ধর্মের নতুন চিন্তাধারার প্রবর্তনে বাঙালির একটা বিরাট অবদান ছিল। শাক্ত, বৈষ্ণব, শৈব, হিন্দু ধর্মের এই বিভিন্ন ভাগগুলোর যে বিকাশ বাংলায় হয়েছে, এরকম বিকাশ অন্য কোনো জায়গায় হয়নি। ভারতের ভক্তি আন্দোলনে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতন মানুষ এসেছেন এই বাংলার মাটিতে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে নতুন বৈষ্ণব দর্শন, তা বৈষ্ণব ধর্মকে সারা পৃথিবীতে একটা স্থান করে দিয়েছে। আবার ঠিক একইভাবে যেভাবে বাংলায় শাক্ত ধর্মের বিকাশ হয়েছে, সেইভাবে নতুন করে শক্তি পূজাকে জনপ্রিয় করে তুলতে ভারতে আর কেউ পারেনি। কৃষ্ণানন্দ আগমবাগিস থেকে সাধক রামপ্রসাদ সেন, সাধক কমলাকান্ত ভট্টাচার্য, বামা খ্যাপা, শ্রীরামকৃষ্ণ পর্যন্ত বহু সাধকরা শক্তি পূজাকে জনপ্রিয় করে গিয়েছেন সারা পৃথিবীর মানুষের জন্য। কীর্তন, শ্যামাসঙ্গীত, বাউল, লোকগীতির মধ্যে দিয়ে মানুষের মধ্যে ধর্মের অনেক গভীর তত্ত্বকে সহজ ভাষায় তাদের মনে গেঁথে দিয়েছেন। যখন বাংলার মাটি ইসলামিক আগ্রাসনে প্রায় দিশেহারা হয়ে গিয়েছিল না, সেই সময়ও শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুরা এসে হিন্দু ধর্মকে যেমন নতুন পথ দেখিয়েছিলেন, ঠিক সেইভাবেই যখন বাংলা আবার আধুনিক সময়ে হিন্দু ধর্মের দিশাহারা ছিল, সেই সময় এসেছেন শ্রীরামকৃষ্ণ। তার সমন্বয়ের উদার আদর্শ নিয়ে এসেছেন স্বামী বিবেকানন্দ। জগতের সামনে নতুন করে হিন্দু ধর্মের আধুনিক রূপ তুলে ধরেছেন, হিন্দু ধর্মের গোড়ামিকে ভেঙে দিয়েছেন। সারা পৃথিবী স্বামীজির মুখে শুনেছেন নতুন বেদান্তের কথা। স্বামী বিবেকানন্দের সময় থেকেই আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল হিন্দু ধর্ম। ঠিক একইভাবে যখন নতুন করে পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান এখানে এলো, বাঙালি সবার আগে সেই জ্ঞান বিজ্ঞানকে গ্রহণ করেছিল। নিজের সমাজের অন্ধ কুসংস্কারগুলোকে সংস্কার করার জন্য এগিয়ে এসেছিলেন রাজা রামমোহন রায়। রামমোহন রায় নতুন করে হিন্দু ধর্মকে যেমন দেখতে শিখিয়েছিলেন, তেমনই প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম ধর্ম। রাজা রামমোহন রায়ের কুসংস্কারের বিরুদ্ধে লড়াই বা সংস্কার আন্দোলন ভারতবর্ষের অন্যান্য বিভিন্ন রাজ্যের মানুষকে প্রভাবিত করেছিল। এই বাংলাই পেরেছিল বিভিন্ন রকমের জাত ধর্মের ভেদাভেদকে ভুলিয়ে দিতে। তাই মহারাষ্ট্রে তার দেখাদেখি শুরু হয়েছিল প্রার্থনা সমাজ। বিদ্যাসাগরের শিক্ষা বিস্তারের আন্দোলন নিয়ে এসেছিল নতুন জ্ঞান বিজ্ঞান, চিন্তার চর্চা, মুক্ত বাতাস। যে বাঙালি একসময় ব্রিটিশ শক্তির সঙ্গে মিলে তৈরি করেছিল নতুন শিক্ষা ব্যবস্থা, সেই বাঙালি আবার ভারতবর্ষে সবার প্রথমে রুখে দাঁড়িয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে। প্রথম গুপ্ত সমিতির উদ্ভব হয়েছিল এই বাংলাতেই। একটা কথা ভুলে গেলে কিন্তু চলবে না, গুপ্ত সমিতি বা জাতীয়তাবাদের উত্থানের প্রথম সময় কিন্তু হিন্দু ধর্ম বিপ্লবীদেরকে এবং জাতীয় নেতৃত্বকে প্রভাবিত করেছিল। এটা কোনো ধর্মীয় বিচার বা ভেদাভেদ নয়, এটা ইতিহাস। আমরা এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে গীতা বাঙালি বিপ্লবীর মনে সাহস অনুপ্রেরণা জুগিয়েছিল। সুতরাং যে গীতা হিন্দু ধর্মের একটা প্রধান গ্রন্থ,
সেই গীতাকে নতুন করে তুলে ধরা, সেই গীতাকে নতুন করে মানুষের মধ্যে প্রাসঙ্গিক করে তোলার অবদানও কিন্তু এই বাঙালির। এখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র দত্তের মতন চিন্তাবিদরা প্রথম একটা রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন এবং সেটাই 1885 সালে রূপ নিয়েছিল জাতীয় কংগ্রেস রূপে। এটাই সারা ভারতবর্ষে প্রথম একটা রাজনৈতিক মঞ্চ। এই জাতীয় কংগ্রেসের মধ্যে থেকেই ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক চিন্তা এবং বহু রাজনৈতিক নেতা জন্মগ্রহণ করেছেন। আবার এই বাংলার মাটিতেই যখন বিপ্লবী আন্দোলনের হাওয়া এসেছে, বাঙালির ছেলেরা সব ভুলে ঝাঁপিয়ে পড়েছে মাতৃভূমির শৃঙ্খল মোচন করতে। হাজার হাজার বাঙালির ছেলে হাসতে হাসতে ফাঁসি কাটে চলেছে। হাজার হাজার বাঙালির ছেলেরা নিজেদের জীবন, ক্যারিয়ার সব বিসর্জন দিয়ে কালাপানির অন্ধকারে দিনের পর দিন পচে মরেছে। এই বাঙালির হাতেই গড়ে উঠেছে ভারতবর্ষের আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তিভূমি। এই বাঙালি ভারতবর্ষকে উপহার দিয়েছে বন্দে মাতরম জাতীয় মন্ত্রধ্বনি। এই বাঙালি ভারতকে উপহার দিয়েছে তার জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে। আবার এই বাঙালি দ্বিতীয় মহাযুদ্ধের রণাঙ্গনে দাঁড়িয়ে ভারতবর্ষকে দিয়ে গিয়েছে জয় হিন্দ ধ্বনি। যে বাঙালি আধুনিক জাতীয়তাবাদের পথপ্রদর্শক, যে বাঙালি আধুনিক শিক্ষা ব্যবস্থা, সাহিত্য, সংস্কৃতি, ধর্মদর্শন সব ক্ষেত্রে সারা ভারতবর্ষের কৃতিত্ব রেখেছে, আজকে সেই বাঙালি কেন বারবার নিজেদেরকে বঞ্চিত, অবহেলিত বলে মনে করছে? আগেও তো বাঙালি বঞ্চিত, অবহেলিত ছিল। এই বিষয়টা নতুন করে একবার ফিরে দেখার সময় এসেছে এই মুহূর্তে। বাঙালির বঞ্চনা, বাঙালির সারা ভারতবর্ষের মধ্যে অবহেলা, এই অভিযোগ নতুন কিছু নয়। এই অভিযোগ বহুদিন ধরেই উঠেছে এবং সঙ্গত কারণেই উঠেছে। অনেকেই এই অভিযোগের জন্য আজকাল ভারতের অন্যান্য জাতিকে অপমানিত করেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কটূক্তি করেন। কিন্তু একটু যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন বাঙালির প্রতি যে যে অবহেলাগুলো হয়েছে তার পেছনে কিন্তু কোনো একটা জাতি বা কোনো একটা ভাষার মানুষের কোনো হাত ছিল না। শুধু শুধু তাদের বিরুদ্ধে অভিযোগ করে আমাদের বহুকালের যে উদার সংস্কৃতি ঐতিহ্য সেটাকে আমরা কেন কলুষিত করছি, তার কি কোনো কারণ আছে? আমরা রবীন্দ্রনাথকে নিয়ে গর্ববোধ করি, কিন্তু এই মানুষটা কতটা উদার ছিল বলুন তো? আপনি কি জানেন রবীন্দ্রনাথ তার বিশ্বভারতীতে হিন্দি ভাষার জন্য আলাদা ভবন প্রতিষ্ঠা করেছিলেন এবং ভারতবর্ষে হিন্দি ভাষার যে একটা আলাদা স্থান আছে সেটাকে উপলব্ধি করতে তিনিই প্রথম পেরেছিলেন। তাই তিনি হিন্দি ভাষার পণ্ডিত হাজারী প্রসাদ দ্বিবেদীকে নিয়ে এসেছিলেন এই শান্তিনিকেতনে। এই হাজারী প্রসাদ দ্বিবেদী রবীন্দ্রনাথের বহু রচনাকে হিন্দিতে অনুবাদ করেছিলেন। বেশি কিছু নয়, ক্ষিতিমোহন সেনের লেখা রবীন্দ্রনাথের এবং শান্তিনিকেতনের উপর প্রবন্ধগুলো পড়লেই জানতে পারবেন যে শান্তিনিকেতনে কেবল বাংলার সংস্কৃতি চর্চা হতো না, সারা ভারতবর্ষের বিভিন্ন ভাষার সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে কত গভীরভাবে ভেবেছিলেন রবীন্দ্রনাথ। শুনলে আপনি অবাক হবেন, রবীন্দ্রনাথ পাঞ্জাবি ভাষা এবং সাহিত্যের প্রবল অনুরাগী ছিলেন। এমনকি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে একটা মেলবন্ধন গড়ে তোলার জন্য ঠাকুরবাড়ির নিজেদের মেয়েদের বিয়ে দিত বিভিন্ন রাজ্যের হিন্দু ছেলেদের সঙ্গে। অবশ্যই জামাই বেছে নেওয়ার দিক দিয়ে ঠাকুরবাড়ির একটা আলাদা পছন্দ ছিল। সেই জন্যই আসাম থেকে বেছে নেওয়া হয়েছিল লক্ষ্মীনাথ বেজবড়ুয়াকে। আধুনিক অসমীয়া সাহিত্যের জনক লক্ষ্মীনাথ বেজবড়ুয়া ঠাকুরবাড়ির জামাই হয়ে আসার পর অসমীয়া সাহিত্যের উন্নতির জন্য তাকে উৎসাহিত করেছিলেন রবীন্দ্রনাথ। এবং শুনে অবাক হবেন, 1930 সালে আসামের তরুণ প্রজন্ম রবীন্দ্রনাথকে সামনে রেখেই আধুনিক অসমীয়া সাহিত্যের উন্নতি স্বপ্ন দেখেছিল। তাহলে আজকে হঠাৎ করে আসামের সঙ্গে আমাদের সম্পর্কটা খারাপ হয়ে গেল কেন? এর বীজ লুকানো আছে অনেক গভীরে। আসামের বাঙালিদের উপর গুলি চালিয়েছিল আসামের কংগ্রেস সরকার। সেই সময় আসামের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন কে? গোপীনাথ বরদলুই। ভারতের স্বাধীনতার আগে ভাষা সমস্যা নিয়ে ভারতীয় নেতাদের মধ্যে বহু আলোচনা হয়েছে এবং প্রত্যেকেই এই ভাষার সমস্যার থেকে বাঁচবার জন্য একটা সমাধানের পথ দেখিয়েছিলেন। কিন্তু জওয়াহরলাল নেহেরু তার নেতৃত্বে যখন প্রথম মন্ত্রিসভা গঠিত হলো, সেই সময় কংগ্রেসের মধ্যে অনেকেই এই বিষয়টার প্রতি নজর দিতে বললেও জওয়াহরলাল নেহেরু তিনি বিষয়টার প্রতি উদাসীন ছিলেন। দক্ষিণ ভারতের ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি উঠলেও নেহেরু কোনো কথা বলেননি এবং তার সেই কথা না বলার ফলে সেখানে বিরাটভাবে ভাষা আন্দোলন শুরু হয়েছিল এবং এই বিষয়টা মানুষের মধ্যে আসতে শুরু করেছিল যে উত্তর ভারতের হিন্দি ভাষাভাষী কংগ্রেসের নেতারাই ভারতবর্ষ চালাতে চাইছে। 1947 সালের 15ই আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তখন এই জওয়াহরলাল নেহেরু সহ তার কিছু ওই ইয়েসম্যান বাংলার প্রথম গভর্নর পাঠিয়েছিলেন চক্রবর্তীর রাজা গোপালাচারীকে। এই রাজা গোপালাচারী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভীষণ বিরোধী, ব্রিটিশের অনুগত ভক্ত। আর 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে তিনি ব্রিটিশদের সমর্থন করেছিলেন। এই রাজা গোপালাচারী সব সময় বাঙালি বিপ্লবীদের বিরুদ্ধে ছিলেন। তাকে বাংলায় পাঠিয়েছিল এই জওয়াহরলাল নেহেরু। এর প্রতিবাদে সেদিনকে বাংলার বিপ্লবীরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় দাদা শরৎচন্দ্র, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সবাই প্রতিবাদে সামিল হয়েছিলেন। সেদিনও তারা বাঙালিদের অপমান এবং বাঙালির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগই এনেছিলেন।
পরবর্তীকালে কংগ্রেস সরকার চেয়েছিল এই পশ্চিমবাংলাকে বিহারের সঙ্গে সংযুক্ত করে একটা আলাদা রাজ্য তৈরি করতে। এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন কংগ্রেসের বিরোধী দলগুলো এবং এই প্রতিবাদের মুখে পড়ে কিন্তু কংগ্রেস সরকার সে সময় পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু সেই প্রতিবাদ মিছিলে গুলি চলেছে, লাঠি চলেছে, বহু বাঙালি তরুণ আহত হয়েছে, প্রাণ পর্যন্ত গেছে তাদের। আবার যখন ভারতের প্রথম ইলেকশন কমিশন গঠিত হয়েছিল, তারও মাথায় ছিলেন একজন বাঙালি, সুকুমার সেন। তার সঙ্গেও এই জওয়াহরলাল নেহরুর সংঘাত হওয়ায় নেহরু তাকে সরিয়ে দিয়েছিলেন। ভারতের স্বাধীনতার সব থেকে অন্ধকার অধ্যায় হলো দেশভাগ, এবং সেই দেশ বিভাগের যন্ত্রণায় যে দুটো রাজ্য ছারখার হয়ে গিয়েছিল, তারা কি বাংলা এবং পাঞ্জাব। এবং অদ্ভুতভাবে বাঙালি এবং পাঞ্জাবিদেরই সব থেকে বেশি অবদান ছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পেছনে। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন, যেভাবে পাঞ্জাবে কম্পেনসেট করা হয়েছিল, সেইভাবে কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেস সরকার বাঙালি হিন্দু উদ্বাস্তুদের কম্পেনসেট করেনি। পূর্ববঙ্গ থেকে আসা বাঙালি হিন্দু উদ্বাস্তুদের সম্পত্তিকে তৎকালীন পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি বা এনিমি প্রপার্টি বলে ঘোষণা করেছিল। যে হিন্দুরা ওখান থেকে চলে এসেছিল, তারা কেন শত্রু হবে? তারা কারই বা শত্রু? তারা তো ভাগ্যের হাতে বলি হওয়া কিছু অসহায় ভারতবাসী ছিল। কিন্তু কংগ্রেস সরকার সেদিন এই বিষয়গুলো নিয়ে কিচ্ছু বলেনি। দিল্লি সম্পূর্ণ চুপ ছিল। এই সময় বহু সাহিত্যিকের লেখায়, বহু বাংলা চলচ্চিত্রে, গল্পে, কবিতায় উদ্বাস্তুদের জীবন, উদ্বাস্তুদের জীবনের যন্ত্রণা ফুটে উঠেছিল। প্রত্যেকটা কলোনিতে মানুষকে প্রতিদিন বেঁচে থাকার জন্য তীব্র সংগ্রাম করে যেতে হয়েছিল। কিন্তু সেই দিক দিয়ে উদ্বাস্তু পাঞ্জাবিদের জন্য অন্যরকম ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রেও সেদিন বাঙালি তীব্রভাবে বঞ্চিত হয়েছিল এই কংগ্রেস সরকারের হাতে। পাঞ্জাবে হাজার হাজার পাঞ্জাবি উদ্বাস্তুরা যে সুযোগ সুবিধা পেয়েছিল, বাংলার বাঙালি হিন্দু উদ্বাস্তুরা কিন্তু সেসব কিছুই পায়নি। বুঝতেই পারছেন বাঙালি হিন্দু উদ্বাস্তুদের প্রতি কতটা আক্রোশ ছিল পাকিস্তানের মুসলিম লীগ সরকারের, আর কতটা অবহেলা ছিল দিল্লি কংগ্রেস সরকারের। এই দুই পক্ষের আক্রোশ আর ঘৃণা যেমন বাঙালি সয়েছে, তেমন বাঙালি কিন্তু কম আত্মঘাতী জাতীয় নয়। নিজেদের মধ্যে এক হওয়া তো দূরের কথা, দিল্লির নেতাদের উস্কানিতে তারা বাঙাল আর ঘটিতে ভাগাভাগি হয়ে নিজেদের মধ্যে বাঙাল ঘটি নিয়ে লড়াই শুরু করে দিয়েছিল আর সর্বনাশ করেছিল। নীরজশ্রী চৌধুরী, তার একটা বই, তিনি লিখেছিলেন আত্মঘাতী বাঙালি। সেই সময় ইতিহাস দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং বোঝা যায় সত্যি বাঙালি কি ভয়ঙ্কর আত্মঘাতী জাতি। না হলে নিজেদের মধ্যে এক হওয়া তো দূরের কথা, বাঙাল ঘটি নিয়ে লড়াই করে কিভাবে নিজেদের শক্তি ক্ষয় করে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হতে হয়, সেটা একমাত্র মনে হয় বাঙালিই জানে। বাঙালি বিপ্লবীদের ছবি রাখতে বাধা দেওয়া হয়েছিল স্বাধীনতার পরে। জওয়াহরলাল নেহরু ভগৎ সিং এর মূর্তি উদ্বোধনে গিয়েছিলেন, কারণ সেখানে পাঞ্জাবের আত্ম অহংকারের প্রশ্ন জড়িয়েছিল। কিন্তু যখন ক্ষুদিরাম বসুর মূর্তি উদ্বোধনে তাকে ডাকা হয়েছিল, তিনি সরাসরি না করে বলেছিলেন ক্ষুদিরাম বসু একজন টেরোরিস্ট ছিল। সেদিনও এই অপমান, এই চরম ঘৃণা সহ্য করেও বহু বাঙালি কংগ্রেসের পায়ের কাছে পড়ে থাকতে দ্বিধা করেনি। আপনারা শৈলেশদের আমি সুভাষ বলছি গ্রন্থটি ভালোভাবে যদি পড়েন না, সেখানে ক্ষুদিরাম বসুর মূর্তি বসাতে কত বাধা দেয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে সেটা জানতে পারবেন। শুধু তাই নয়, দীর্ঘকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি কোনো সরকারি ভবনে যেন স্থান না পায়, সেই ব্যবস্থাও করা হয়েছিল। আজকেও বহু বাঙালি 23শে জানুয়ারি সকালে উঠেই মনে মনে এটা ভেবে যন্ত্রণা অনুভব করেন যে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হতে পারতেন সুভাষচন্দ্র বসু, কিন্তু সেই সৌভাগ্য বাঙালির কপালে আসেনি। এমনকি বাঙালি কোনোদিনও ভারতের প্রধানমন্ত্রী হতে পারবে না, এটাও অনেকে বলতেন। সুভাষচন্দ্র বসু তো বহু আগের কথা। বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব যখন এসেছিল না ওই 90-এর দশকে, তখনও বাঙালিকে টেনে ধরে রাখা হয়েছিল জ্যোতি বসু তার দলেরই দক্ষিণ ভারত লবির জন্য। পরবর্তীকালে জ্যোতিবাবু নিজেই আক্ষেপ করেছেন, যেটা ছিল দলের হিমালয়ের মতন ভুলগুলোর মধ্যে একটা। আবার ইউপিএ সরকার গঠিত হওয়ার পর বারবার প্রণব মুখোপাধ্যায়ের নাম প্রধানমন্ত্রী হিসেবে উঠলেও প্রণব মুখোপাধ্যায়কে সাইড করে দিয়েছে গান্ধী পরিবার। প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, তার একটি বই প্রণব মাই ফাদার আর ডটার রিমেম্বার্স, সেখানে স্পষ্ট করে তার বাবাকে আটকাতে গান্ধী পরিবার কি কি করেছে সেগুলো বলে গিয়েছেন। অবশ্য প্রণব মুখোপাধ্যায় প্রথম বাঙালি রাষ্ট্রপতি কিন্তু হয়েছেন। আর প্রথম বাঙালি রাষ্ট্রপতি হওয়ার পরে বাঙালির মন থেকে এই সন্দেহটা দূর হয়েছে যে কোনোদিন ভারতের কোনো উচ্চ পদে বাঙালি যেতে পারবে না। এটা নয়, বাঙালিকে প্রধানমন্ত্রী না হতে দেওয়ার পেছনে আগেও ছিল নেহরু গান্ধী পরিবারের হাত। এদিকে প্রণব মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও দেখা গেল সেই নেহরু গান্ধী পরিবারের হাতই কাজ করেছিল। সারা ভারতবর্ষের যত অন্য ভাষাভাষীর মানুষ, যারা আমাদের নিজেদেরই ভাই, তাদেরকে গালাগাল দিয়ে নিজেদেরকে বাঙালি ছোট না করলেই মনে হয় ভালো হয়। যদি তাদের বিরোধিতা থাকতো, তাহলে প্রণব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি হতে পারতেন না। আপনারা জানেন বহু উড়িষ্যা এবং বিহার, এমনকি উত্তরপ্রদেশের মানুষজন তারা পশ্চিমবঙ্গে থেকে কাজ করেন। এটা কিন্তু নতুন কিছু নয়, এই কাজ তারা আগেও করতেন। আগেও কলকাতা কর্পোরেশনে এরকম একটা ধরনের কাজ তাদেরকে দিয়ে করানো হতো। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন 1930 সালে মেয়র হয়েছিলেন,
তখন নেতাজির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি উড়িষ্যার মানুষদেরকে বিভিন্ন কাজে নিয়োগ করছেন, বাঙালি ছেলেদেরকে চান্স দিচ্ছেন না। তখন সুভাষচন্দ্র সরাসরি বলেছিলেন উড়িষ্যার মানুষরা যে কাজ করছে বাঙালি ছেলেরা সে কাজ করতে ঘেন্না পায়। সেই কথাটা সেদিন যেমন সত্যি ছিল, আজকেও সেই রকমই সত্যি। আজকে আমরা বলছি না এই যে বিহারিরা চলে এলো, এই পাঞ্জাবি চলে এলো, এ রাজ্যে ঢুকে গেল উড়িয়া লোকজন, কিন্তু বাঙালি ছেলেরা কি চেষ্টা করে কোনোদিন দেখেছে তারা যে কাজগুলো করে সেগুলো যদি এখানকার ছেলেরা করতো না তাহলে তাদের দরকার পড়তো না। বাঙালি বঞ্চিত এই কথাটা যেমন বহুদিনের পুরনো, তেমন তার সাথে এটাও সত্যি বাঙালির বঞ্চনার পেছনে বাঙালির নিজের দায় কম নয়। একবার ভেবে দেখুন তো কি ছিলাম আমরা, আর আমরা আজকে কি হয়েছি। বাঙালি রাজনৈতিক জাত, 5টা বাঙালি এক জায়গায় থাকলে একজন রাজনীতিবিদ পাওয়া যাবেই যাবে, এই কথা সারা ভারত জুড়েই প্রচলিত ছিল। সেই রকমই বিভিন্ন দলের বড় বড় আউটস্ট্যান্ডিং বাঙালি পার্লামেন্টেরিয়ান একসময় ভারতের পার্লামেন্ট কাঁপিয়ে দিয়ে গেছেন। আর আজকে আমরা কোথায়? আজকে ভারতের পার্লামেন্টে অভিনেতা অভিনেত্রীদের ভিড়। নিজেকে রিপ্রেজেন্ট করার মতন কোনো ভালো প্রতিনিধি দিতে পারছে না বাংলা। যে বাঙালিরা একসময় ভারতবর্ষের সর্বোচ্চ পদগুলোতে ছিল সেই বাংলার আজকে অবস্থাটা কি? বাঙালি ছেলেরা বাংলা ছেড়ে বিভিন্ন রাজ্যে ছুটে যাচ্ছে কাজ করে দুমুঠো খাওয়ার আশায়। বড় বড় কথা আমরা বলতে পারবো, কিন্তু বড় বড় সরকারি আধিকারিকের চাকরিগুলো থেকে আমরা যে একটু একটু করে ছিটকে চলেছি, এই দিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তার কারণ বাঙালির তো আর চাকরির দরকার নেই। একেবারে মধ্যবিত্ত ঘরের ছেলেদের ভবিষ্যৎ বাধা পড়ে যাচ্ছে কোথায়? সরকারি ভিক্ষাবৃত্তিতে। আর একেবারে নিম্নমেধা নিম্নরুচির চাষ চলছে এই সোশ্যাল মিডিয়া জুড়ে। খেলা, সাহিত্য, রাজনীতি এইসব ক্ষেত্রে আজ থেকে 20 বছর আগেও যে বাঙালি বুক চিতিয়ে রাজ করতো না, আজকে তার অবস্থাটা কোথায়? সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে বাদ পড়ার পর আমরা বাঙালির বঞ্চনার কথা বলেছি, কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমে আরেকটা সৌরভ গাঙ্গুলি এলো না কেন এ নিয়ে আমরা কজন ভেবেছি। দিনের পর দিন ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে ভারতীয় সেনাবাহিনীতে বাঙালির পার্টিসিপেশন 0 থেকে মহাশূন্যে পৌঁছে যাচ্ছে। আমাদের কিচ্ছু করার নেই, আমরা হাত গুটিয়ে বসে রয়েছি। আর বাঙালির বঞ্চনা আজকে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি বিজেপি কতগুলো এমপি বাংলা থেকে পাওয়ার পরও বাঙালিকে একটা ভালো মিনিস্ট্রি দেয়নি। কিন্তু বাঙালি কি করেছে? শুধুমাত্র অন্যান্য রাজ্যের মানুষকে গালাগাল দিয়ে নিজেদের সুস্থ রুচি আর সংস্কৃতির 12টা বাজাচ্ছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গেলেই আপনারা দেখতে পাবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি রয়েছে। সেই মূর্তিগুলো কিন্তু সে রাজ্যের সরকার বসায়নি, বসিয়েছে সেই রাজ্যের সাধারণ মানুষ। আমরা যেভাবে সেই সব রাজ্যের মানুষদেরকে গালাগাল দিচ্ছি, তার ফলে তারা আমাদের যে সম্মানের চোখে দেখতো সেটা আস্তে আস্তে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একবার ভেবে দেখবেন। একটা সুস্থ প্রাদেশিক চিন্তায় নিজেদের মানসিকতাকে আমরা একটু একটু করে ডুবিয়ে ফেলছি। সেই জন্য আমাদের নিজেদের দেশের ভাইদেরকেই আমাদের অপমান করতে বাধে না। আমরা তাদের অতি সহজে বলি মেরো, খটুয়া, পাঞ্জাবিদের বাঁধাকপি এসব বলে অপমান করি। আপনি জানলে অবাক হবেন যে ভাষাগুলো আমি বললাম সেগুলো আগেও বাঙালি বলতো। বিখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার বই বাঙালির মস্তিষ্ক এবং তার অপব্যবহার, সেখানে 1930 সালেই তীব্র ভাষার আক্রমণ করেছিলেন। সেই বইয়ে 1930 সালেই তিনি তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন বাঙালির এই হীন মানসিকতাকে। পারলে সেই বইটা পড়ে দেখুন। সেখানেও তিনি বলেছেন বাঙালি কিভাবে কর্মবিমুখ হয়ে অলস্যে দিন কাটাচ্ছে আর নিজের ভারতীয় ভাই বোনদেরকে খটুয়া, মেরো এইসব ভাষায় গালাগালি দিচ্ছে। কি বলবেন এবার? আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি আমার আপনার থেকেও কম বাঙালি ছিলেন? ভুলে যাবেন না আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতির মানুষ। তাই আপনারা নিজেদের বাঙালি অস্মিতা দেখাতে গিয়ে সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়ে দিয়ে সেই সব মানুষগুলোর অপমান করছেন। স্বামী বিবেকানন্দ বিশ্বজয় করে যখন আমেরিকা থেকে বাংলায় ফিরেছিলেন, তখন বাংলায় কেউ তার সম্বর্ধনা আয়োজন করেনি। সেই আয়োজন করেছিল দক্ষিণ ভারতের মানুষজন। বাংলায় তার সম্বর্ধনা আয়োজিত হয়েছিল অনেক পরে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে ভারতবর্ষের বহু মানুষ এসে নিজেদের জীবনের শ্রেষ্ঠ কীর্তিগুলো রেখে গিয়েছেন। রবীন্দ্রনাথ তার লেখা কবিতা দুরন্ত আশায় সেখানে বাঙালির হীনমন্যতা আর পরশ্রী কাতরতাকে যেভাবে বিদ্ধ করেছেন, তার থেকে আজকে বাঙালির শিক্ষা নেওয়া উচিত। এই বাঙালি রবীন্দ্রনাথের মৃত্যুর পর তার দাড়ি চুল ছিঁড়ে নিয়েছে। আজকের বাঙালির নিজেদের পায়ে উঠে দাঁড়ানোর জন্য প্রয়োজন কি? নিজেদেরকে আবারও সেই জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করা। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে যেভাবে আমরা রাজনৈতিক দলদাসে পরিণত হয়েছি, আমাদের নিজস্ব চিন্তাভাবনা, বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য সব কিছু জলাঞ্জলি দিয়েছি, তাতে ভারতের কাছে আমাদের পিছিয়ে পড়বার যথেষ্ট কারণ রয়েছে। বাংলায় আজকে যা অবস্থা, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, প্রায় 3 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো কলেজে সঠিকভাবে অ্যাডমিশন হয়নি। কি হবে এই বাঙালি ছেলে মেয়েদের ভবিষ্যৎ? আমাদের কোনো চিন্তা আছে? মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছে বাড়ির ছেলেমেয়েরা, আর টিভির ক্যামেরার সামনে সেই বাড়ির গার্জিয়ান ধেই ধেই করে নাচতে নাচতে বলছে কি পাশ ফেল বলে কিছু নেই, পাশ করলেও পাস, ফেল করলেও পাস, দিদি বলে দিয়েছে। ভাবতে পারেন কোথায় গিয়ে নেমেছে বাঙালি সংস্কৃতি, বাঙালির কালচার। এই যে আজকে যারা সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে নোংরা নোংরা কথাবার্তা বলে বাংলার সংস্কৃতিকে নর্দমায় পরিণত করেছে, তারা আগেও ছিল, কিন্তু
বাঙালির রথের লাগামটা না ধরেছিল শিক্ষিত সাংস্কৃতিক বাঙালি কিছু মানুষ, কিন্তু আজকে একটু একটু করে তারা প্রান্তিক হয়ে গিয়েছে আর সামনে এসেছে কিছু এইট ফেল মানুষজন। আজকের বাঙালির লাগামটা এসে ধরেছে সেই সমস্ত মানুষগুলো যারা টিভি মিডিয়ার সামনে সমস্ত লজ্জার মাথা খেয়ে বলতে পারে দিদি বলে দিয়েছে ফেল করলেও পাস। প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে একজন মহিলা ভাইস চ্যান্সেলরকে কিভাবে অপমানিত হতে হচ্ছে। প্রকাশ্যে তার উপর চলছে গালিগালাজ। কারণ কি? তিনি একটা রাজনৈতিক দলের হয়ে তাদের চোখ রাঙানি সহ্য করে কাজ করতে চাইছেন না। এই কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল একসময় ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতির প্রাণকেন্দ্র। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, এদের মতন মানুষরা এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাদের কাজ করে গেছেন, যেখানে তারা ব্রিটিশ সরকারকে পর্যন্ত রিয়াদ করেননি, তাদের চোখ রাঙানিকে পর্যন্ত তারা সহ্য করেননি। সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আজকে রাজনৈতিক একটা আঞ্চলিক দলের কাছে প্রতিদিন অপমানিত হতে হচ্ছে। এটা কি বাংলা সংস্কৃতি? কি ছিল বাংলার কলকাতা বিশ্ববিদ্যালয় ভাবতে পারেন? তার ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখোপাধ্যায়কে বলা হতো বাংলার বাঘ। আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যুতে কাজী নজরুল ইসলাম তিনি লিখেছিলেন আশু প্রয়াণ গীতি কবিতা। আজকেও তার লাইনগুলো শুনলে আমাদের বুকের এই কলিজাটা না দুলে ওঠে। বাংলার শের, বাংলার শির, বাংলার বাণী, বাংলার বীর, সহসা ওপারে অস্তমান, এপারে দাঁড়ায় দেখিল ভারত মহাভারতের মহাপ্রয়াণ। এই ছিল বাংলা। সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আজকে অপমানিত হতে হচ্ছে। সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা একসময় সারা ভারতকে পথ দেখিয়েছে তারা আজকে পিছিয়ে পড়ছে। এরপরেও আমরা একবারও আত্মসমালোচনা করব না? একবারও ভেবে দেখবো না কি কারণে বাঙালির এই দিনটা দেখতে হচ্ছে? কি কারণে ভারতের প্রত্যেকটা সেক্টর থেকে বাঙালি একটু একটু করে পিছিয়ে যাচ্ছে, ছিটকে যাচ্ছে? শুধুমাত্র অন্যান্য রাজ্যের মানুষদের গালি দিয়ে দোষ দিলেই হয়ে গেল? এই যে বাংলা একটা ভাষা আন্দোলন হবে, ভাষার অধিকারের রক্ষার জন্য আন্দোলন করতে হবে, এরকম ধরনের বহু কথা শোনা যাচ্ছে। আমি জিজ্ঞাসা করি আজকের দিনে বাংলায় ডেটটা কত বলুন তো? কোন সাল চলছে? এর উল্টো দিকেও আবার এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে দেখতে পাবেন কিছু বিজেপি নেতার নির্বুদ্ধিতা আর তাদের কিছু সামান্য জ্ঞানের পরিচয়। আর উল্টো দিকে এ রাজ্যে শাসক দল তো রয়েছে, এই বিষয়টাকে নিয়ে সস্তা রাজনীতি করার জন্য ব্যবহার করছে। এই দুয়ে মিলে ভাষা আন্দোলন, ভাষার অধিকার রক্ষার জন্য লড়াই চলছে। এই বিষয়গুলো সামনে আসছে। এর আগেও বাঙালি কিন্তু ভাষা আন্দোলন করেছে, আমরা অধিকারের জন্য লড়েছি, কিন্তু সেগুলো ছিল বাঙালি জাতির লড়াই। আর এখনকার যে লড়াইগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এক একটা রাজনৈতিক দলের তৈরি করা এজেন্ডার ওপর দাঁড়িয়ে বাঙালির সেন্টিমেন্টকে ব্যবহার করা। এখন যে রাজনীতি হচ্ছে তা ভারতের ভেতরের মানুষকে ভাগাভাগি করার রাজনীতি। আমাদের বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু জয় হিন্দ এই যে মহামন্ত্র তিনি ব্যবহার করেছিলেন, তার মধ্যে দিয়ে যেভাবে বাঙালি, বিহারি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, দক্ষিণ ভারতীয় সমস্ত ভারতীয়দের এক সূত্রে গেঁথেছিলেন, আজকে আমরা তার চিন্তার উপরে সবচেয়ে বড় আঘাত আনছি। নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিজেদের মধ্যে ঘৃণার, হিংসার জন্ম দিচ্ছি। যারা ভারত বিরোধী তারা এটাই চায়। এর আগেও ব্রিটিশ সরকার এটাই চেয়েছিল, ভারতের মানুষ বিভিন্ন রাজ্যের নামে ভাগ হয়ে টুকরো টুকরো হয়ে পড়ুক। বাঙালির বঞ্চনা বিষয়টা যখন রাজনৈতিক দলগুলোর হাতে তাস হয়ে ওঠে, তখন সেখানে বাঙালির প্রকৃত স্বার্থ কতটা রক্ষিত হবে সেটা সন্দেহ আছে। দেশের সরকারে থাকা রাজনৈতিক দলের নেতাদের একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে অনেক কথা বুঝে শুনে বলতে হয়। অমিত মালব্য কিছুদিন আগে অবিবেচকের মতন কিছু কথা বলেছেন এবং সেই উক্তিগুলো করার পরে বেশ কিছু প্রতিক্রিয়া আসতে শুরু করে। এটা মেনে নিতে হবে, অমিত মালব্যকে কথা ব্যবহারের আগে অনেক ভেবেচিন্তে বলা উচিত ছিল। অমিত মালব্য যেটা বলেছেন সেখানে তিনি বাংলাদেশি ভাষার কথা বলেছেন। আমরা এটা সবাই বুঝতে পারছি যে বাংলাদেশি ভাষা বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন। ভাষা একটাই, পরিষ্কার জেনে রাখুন, সেটা হলো বাংলা। বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই, কিন্তু যেটা রয়েছে সেটা হলো বাংলার মধ্যে বিভিন্ন ভাষার গঠনগত ভিন্নতা। সেগুলো বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম হয়। আমাদের পশ্চিমবঙ্গেও পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, সমস্ত জেলায় যদি আপনারা দেখেন যেখানে ভাষার একটা গঠনগত পার্থক্য রয়েছে, কিন্তু মূলত সেগুলো বাংলা ভাষাই। হিন্দিতেও এইভাবে কিন্তু বিভিন্ন রকমের গঠনগত পার্থক্য রয়েছে, যেমন ধরুন মধুবনী, মৈথিলি, ভোজপুরি, এই সমস্তই কিন্তু বিভিন্ন ধরনের ভাষা আসলে হিন্দি মেইন সোর্স। সেই রকমই যখন পূর্ববঙ্গ আমাদের মধ্যে ছিল, সেখানকার মানুষের জেলাভিত্তিক ভাষার কিছু পার্থক্য ছিল, এবং এখনও ভারতে থাকা পূর্ববঙ্গ থেকে আগত মানুষরা তাদের সেই সব ভাষায় অনেকেই ব্যবহার করছেন। এই বিষয়গুলোকে কিনা বুঝে তারপর কথা বলা উচিত। কিন্তু বাংলাদেশে এমন কিছু শব্দ আবার রয়েছে যা বাংলা ভাষায় ব্যবহৃত হয়, যেগুলো কোনো জেলাগত বা কোনো উপজাতির নিজস্ব ভাষাশৈলী নয়। এগুলো সম্পূর্ণ ধর্মীয় কারণে ব্যবহার করা হয়েছিল অতীতে, এবং বাংলা ভাষা সেক্ষেত্রে পরিবর্তিত হয়েছে। জলকে বাংলাদেশে পানি বলা হয়, এর কারণ কি? এর পেছনে কি আপনি ধর্মীয় কারণ ছাড়া অন্য কোনো কারণ খুঁজে পান?
এরকমই অনেক শব্দ রয়েছে। ফাজার, খালু, গোসল, দাওয়াত, এই শব্দগুলো সম্পূর্ণ পরিমাণে একটা ভাষাকে ধর্মীয়করণ করার জন্যই করা হয়েছিল। বাংলাদেশে কাজী নজরুল ইসলামের কবিতা থেকে হিন্দু দেবদেবীর নাম বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগ অনেক পুরনো। এমনকি আপনারা যদি সুধীর চক্রবর্তীর লেখা পড়েন, সেখানে লালন ফকির বাউল ধর্মের একজন নামকরা গবেষক, তিনি তার বহু লেখায় দেখিয়েছেন কিভাবে লালনের বহু গান থেকে সমন্বয়ের চিন্তাকে বাদ দেওয়া হয়েছে। লালনের সমাধির জায়গায় লালনের মাজার কথাটা লেখা রয়েছে। বাংলাদেশে এইভাবে বাংলা ভাষার উপর ধর্মীয়করণের চাবুক বহুদিন আগে থেকেই চলেছে। সুতরাং আজকে যারা চিৎকার করছেন তাদের আগে বাংলাদেশের এই বিষয়গুলোর দিকে তাকানো উচিত ছিল। আর অমিত মালব্য তার টুইটে যে কথাগুলো বলেছেন সেগুলো একবার আপনাদের জন্য তুলে ধরা দরকার। তিনি যেটা ইংরেজিতে বলেছেন সেটা আমি বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি। অনুবাদ করলে দাঁড়াচ্ছে, দিল্লি পুলিশ অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ক্ষেত্রে ভাষাটিকে বাংলাদেশি বলে উল্লেখ করা একেবারেই সঠিক রয়েছে। এখানে বাংলাদেশি ভাষা বলতে এমন কিছু উপভাষা, বাক্য গঠন এবং কথার ধরন বোঝানো হচ্ছে যা ভারতের বাংলার থেকে স্পষ্টতই ভিন্ন। বাংলাদেশের সরকারি ভাষা শুধু ধ্বনিগত দিক থেকেই আলাদা নয়, বরং সেখানে সিলেটির মতন উপভাষাও রয়েছে যা ভারতীয় বাঙালিদের কাছে প্রায় অবদ্ধ। আসলে বেঙ্গলি নামে কোনো একক ভাষা নেই যা এইসব বৈচিত্র্যকে সমানভাবে আচ্ছাদিত করে। বেঙ্গলি মূলত একটি জাতিগত পরিচয়, ভাষাগত একরূপতা নয়। সুতরাং দিল্লি পুলিশ যখন বাংলাদেশি ভাষা শব্দবন্ধ ব্যবহার করেছে, তখন সেটি অবৈধ অনুপ্রবেশকারীদের প্রোফাইল তৈরি করতে ব্যবহৃত ভাষাগত বৈশিষ্ট্যের জন্যই এক ধরনের শর্ট হ্যান্ড। এটি পশ্চিমবঙ্গের কথিত বাংলার ওপর কোনো মন্তব্য নয়। প্রসঙ্গত, আনন্দমঠ লেখা হয়েছিল সে যুগের বাংলায় সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে। প্রতীকী বন্দে মাতরম আলাদাভাবে সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল এবং পরে উপন্যাসে সংযোজিত হয়। জনগণ মন, যা প্রথমে ব্রাহ্মসঙ্গীত হিসেবে রচিত এবং গাওয়া হয়েছিল, লেখা হয়েছিল সংস্কৃত নির্ভর বাংলায়। এই সূক্ষ্ম বিষয়গুলোই অশিক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধগম্যতার বাইরে। নিজের কথা বলতে গিয়ে একদিকে যেমন অমিত মালব্য বন্দে মাতরম সঙ্গীত এবং জনগণ মন অধিনায়কের সংস্কৃত দোসর খুঁজে বার করতে গিয়ে নিজেই গুলিয়ে ফেলেছেন, আবার অন্যদিকে বাংলাদেশি ভাষার বিষয়টা নিয়ে স্পষ্ট করে বলতে গিয়েও বলতে পারেননি। ভারতের প্রায় সমস্ত ভাষার জননী হচ্ছে সংস্কৃত। সেই রকমই পরবর্তীকালে যখন বাইরে থেকে আরবি এবং ফার্সি ভাষা এসেছে, তখন বহু শব্দ এই দুই ভাষার থেকে অন্যান্য ভাষাগুলোতে ঢুকে পড়েছে। স্বাভাবিকভাবে সেটাই হওয়ার কথা ছিল। এবং সেই রকম দিক থেকে দেখতে গেলে কিন্তু হিন্দির সঙ্গে আরবি ফার্সির মিলনের সৃষ্টি হয়েছে উর্দু। উর্দুর সঙ্গে হিন্দির যে বিশেষ একটা মিল আছে সেটা তো অস্বীকার করা যায় না। তাহলে যারা যারা উর্দু বলছে তাদের কি ভারত থেকে বের করে দেবেন? এই বিষয়গুলো ভালো করে ভাবনা চিন্তা করে অমিত মালব্যের কথা বলা উচিত ছিল। অমিত মালব্যের এটাও জেনে রাখা উচিত, 1919 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলা ভাষার এমএ পড়ানো শুরু হয়েছিল। যার একান্ত প্রচেষ্টায় বাংলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ানো শুরু হয়েছিল তার নাম আশুতোষ মুখোপাধ্যায়। আর জাতীয় জনতা পার্টি বা বিজেপি যাকে নিজেদের আদর্শ বলে মনে করে, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা ভাষাতেই এমএ পাশ করেছিলেন। শুধু তাই নয়, তিনি বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের বহু কাজ করেছেন। তাই অমিত মালব্যের বাংলা ভাষা সম্বন্ধে বলার সময় অনেক সচেতনভাবে কথা বলা উচিত ছিল। না হলে সেটা শুধু বাংলা ভাষা ও বাঙালিকেই অপমান করে না, অপমান করলো ভারতীয় জনতা পার্টি যার আদর্শে চলে সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও। বিষয়টা এতটাই সেন্সিটিভ ছিল যে এখানে কিছু বলতে যাওয়ার আগে অমিত মালব্যের খুব ভালো করে ভেবেচিন্তে কথা বলা উচিত ছিল, কিন্তু তিনি সেটা করবেন না। এটার পেছনে কি রয়েছে বাঙালির প্রতি একটা চিরাচরিত অবজ্ঞার ভাব, এটা ভেবে দেখার সময় হয়েছে। কিন্তু তার সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না, বাংলাদেশ থেকে যেভাবে রবীন্দ্রনাথের বাড়ি থেকে শুরু করে প্রাচীন ঐতিহ্য হিন্দু মন্দিরগুলোকে ভেঙে ফেলা হয়েছে, বাংলাদেশে শুধু ধর্মীয় কারণে বহু বাংলা বই থেকে হিন্দু দেবদেবীর নাম, হিন্দু চরিত্রের নাম বাদ দেওয়া হয়েছে, এটাও একইভাবে বাংলা ভাষার প্রতি চরম অপমান। সারা ভারতের হিন্দিভাষী মানুষরা কে কি করলো তার থেকে অনেক বেশি বাংলা ভাষার প্রতি অপমান হয়েছে বাংলাদেশে, এবং সেখান থেকে অনুপ্রবেশকারী যারা বাংলাতে ঢুকেছে, যার দোষেই ঢুকে থাকুক না কেন, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, বর্তমানে দুই সরকারের উচিত হাতে হাত মিলিয়ে সেই বাংলাদেশিদের চিহ্নিত করে ভারত থেকে বের করে দেওয়া, ভারতের মাটিকে সুরক্ষিত করা। অন্যদিকে ধর্মীয় নিপীড়নের কারণে যেসব বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে এসেছেন তাদেরকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দেওয়াটাও সরকারের কর্তব্য। তাই বাংলা ভাষা, বাঙালি আক্রান্ত এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতির রুটি শাখা বন্ধ করে দিয়ে আমাদের উচিত বাঙালি জাতি কেন পিছিয়ে পড়ছে সেই মূল কারণটা অনুসন্ধান করে দেখা। আর বর্তমানে আমরা যে জ্বলন্ত সমস্যার উপরে বসে রয়েছি সেটা হলো অনুপ্রবেশ। পশ্চিমবঙ্গের চরম ক্ষতি করবার জন্য বাংলাদেশ থেকে কিছু অনুপ্রবেশকারী এখানে এসে রয়েছে। রাজ্য এবং কেন্দ্র সরকারের পরস্পরের মধ্যে যে কাদা ছোঁড়াছুড়ি তা বন্ধ করে আগে অনুপ্রবেশকারীদেরকে বাংলার মাটি থেকে বের করে দিয়ে বাংলার মাটিকে সুরক্ষিত করতে হবে। এটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত ছিল।
আর ভিডিও শেষে একটা কথাই বলবো, বিরিয়ানি খাওয়ার সময় বিরিয়ানি খান, বিরিয়ানি কোন ভাষাভাষীর মানুষ বানাচ্ছেন সেটা ভেবে খাবেন না, এত প্রাদেশিকতা ভালো নয়। যাক, এই ভিডিওটা এখানে শেষ করলাম। এরপর ভিডিওটি দেখার পর যদি ভাষা আন্দোলনে যোগ দিতে চান তাহলে প্লিজ যোগ দিন, আমার কোনো আপত্তি নেই। তুলে ধরলাম আপনার সামনে একটা ছবি, এই ছবিটা বাঙালিকে আগামী দিনে জাগ্রত করতে সাহায্য করবে। প্লিজ আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট লিখে যেতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর যদি ভালো লাগে এই ধরনের ভিডিও, আমার কাজ এক্ষুনি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ধরনের ভিডিও যদি মনে করেন হোয়াটসঅ্যাপে পেতে চান সঙ্গে সঙ্গে আপলোডের, তাহলে আমার ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিন। সেখানে আপনি সরাসরি আপনার এই ভিডিওগুলো, মানে আমার এই ভিডিওগুলো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।